কি অবস্থা সবার? ভালো আছো? অবশ্যই। ঈদ সামনে। সমস্যা হইতেছে ঈদের পরে হয়তোবা তোমাদের হচ্ছে যে পরীক্ষার ডেট দিয়ে দিবে। মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষে যারা আছো। বিশেষ করে সমাজ বিজ্ঞানে যারা আছো তারা একটু চিন্তায় আছো। কারণ ২ টা ইন কোর্স পরীক্ষা তোমরা দিয়ে দিছো। এই ২ টা ইন কোর্স পরীক্ষায় তোমরা অনেকেই বুঝতে পারছো যে তোমাদের একটা ঝামেলার সাবজেক্ট আছে। সেটা হচ্ছে কি? সামাজিক পরিসংখ্যান। অনেকে ম্যাথ করবা না দেইখা আর্টসে আসছো। কিন্তু আইসা এই 2nd ইয়ারে সামাজিক পরিসংখ্যান পায়া একটা ঝামেলায় পড়ে গেছে। আসলে সামাজিক পরিসংখ্যান নিয়ে এত বেশি মানে প্যারায় থাকার কিছু নাই। এটা অনেক সহজ বিষয়। এটাকে আমরা খুব সহজভাবে শিখব। আমরা আজকে যে জিনিসটা নিয়ে পড়ালেখা করব সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন প্রস্তুতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক পরিসংখ্যান বলো আর দুনিয়ার যেকোনো সামাজিক পরিসংখ্যান বলো মানে পরিসংখ্যানের মেইন জিনিসটাই হইতেছে তোমার হচ্ছে যে গণসংখ্যা নিবেশন প্রস্তুতি। আমরা যত অঙ্ক করি সবগুলা মূলত গণসংখ্যা নিবেশন থেকেই তৈরি হওয়া অঙ্ক। তাইলে আমাদের কি করা লাগবে? আমাদের গণসংখ্যা নিবেশন কেমনে তৈরি হয় আসল জিনিসটা কি এটা জানা লাগবে। গণসংখ্যা নিবেশন প্রস্তুতি যদি আমি বুঝতে চাই তাইলে আমার যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে উপাত্ত কি? কি? উপাত্ত কি? এই যে উপাত্ত আমি লিখে রাখছি দেখো। উপাত্ত কি সেটা একটু আমি তোমাদের বাস্তবভাবে বুঝাই। বাস্তবভাবে বোঝানোর জন্য আমরা যে জিনিসটা করব, সোহানকে আমরা হচ্ছে যে একটু ডাকবো। সোহান একটু আসো, আমরা হচ্ছে যে একটা জিনিস জিজ্ঞেস করি। সোহান তোমার পরিবারে কতজন আছে? আমার পরিবারে ৭ জন। এই যে সোহান যে বলল হচ্ছে যে আমি সোহানের জিজ্ঞেস করলাম যে সোহানের পরিবারে কতজন আছে? সোহান বলল ৭ জন। এই ৭ টা হইতেছে একটা উপাত্ত বা ডাটা। তার মানে আমরা যখন হচ্ছে যে গবেষণা করি তখন আমরা যেই প্রশ্নগুলা জিজ্ঞেস করি সেই প্রশ্নের যে উত্তরগুলা আসে সেটাকে বলা হয় তোমার হচ্ছে উপাত্ত বা ডাটা। এখন শুধুমাত্র তো আমি সোহানরে এই জিনিসটা জিজ্ঞেস করব না, আমি আরো ২-৩০০ মানুষকে হচ্ছে যে এটা জিজ্ঞেস করব। আরো ২-৩০০ মানুষকে যখন জিজ্ঞেস করার পর আমি প্রত্যেকের পরিবারের হচ্ছে যে সদস্য সংখ্যা তুমি যাইতে পারো, তোমার কাজ শেষ। ও আরো ২০০ জন মানুষকে যখন আমি জিজ্ঞেস করব, তারা যে উত্তরগুলা দিবে, উত্তরগুলা আসবে সেইটা অবশ্যই হচ্ছে গুছানো কিছু আসবে না। একজনের ৭, আরেকজনের ৪, আরেকজনের ৩, আরেকজনের ২ এইভাবে তোমার হচ্ছে যে আসতে থাকবে। এই উপাত্তগুলাকে আমাদের প্রয়োজন হয় তোমার হচ্ছে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে হচ্ছে যে প্রেজেন্ট করার। আর এই জায়গায় সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার জন্যই যেই জিনিসটা আছে সেটাই হইতেছে তোমার হচ্ছে যে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন মূলত একটা সারণী। যে সারণীটাকে বা টেবিল সেটাকে দেখতে দেখা যায় তোমার হচ্ছে যে এরকম একটা টেবিল। সেই টেবিলটা আমরা হচ্ছে যে কিভাবে প্রস্তুত করব সেই জিনিসটাই আজকে আমরা হচ্ছে যে শিখব। তো আমরা পরীক্ষায় আসে গণসংখ্যা নিবেশন কি? পরিসংখ্যান সেই যদি সংজ্ঞার উত্তরে যাই, তাহলে সংজ্ঞাটার উত্তর হইতেছে এরকম যে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে যে উপাত্তগুলাকে আমরা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট শ্রেণী তৈরি করে কি তৈরি করব? শ্রেণী বুঝো। এখন কথাটা হচ্ছে স্যার শ্রেণী কি? শ্রেণী হইতেছে তুমি যেই ক্লাসে পড়ো সেটার একটা শ্রেণী বলে না? এটা শ্রেণী কেমনে হইছে? তুমি অনার্স ২য় বর্ষে পড়তেছো। তার মানে কি তুমি ১ম বর্ষ পাস করছো। যারা ১ম বর্ষ পাস করবে তারা তোমার হচ্ছে যে পরের ধাপে যাবে। এই যে ধাপটা এটাকে বলে শ্রেণী। আমরা ঠিক ডাটাগুলাকেও এরকম বিভিন্ন শ্রেণীতে একটা নির্দিষ্ট তোমার হচ্ছে শর্তের আন্ডারে আইনা একটা শ্রেণী তৈরি করব। সেই শ্রেণীতে যতগুলা মানুষ থাকবে, এই যে তোমরা হচ্ছে যে ২য় বর্ষে আছো, তোমাদের ক্লাসে হয়তোবা ৫০ জন বা ৬০ জন আছে। এই যে ৬০ জন যে থাকতেছে একটা ক্লাসের আন্ডারে, একটা শ্রেণীর আন্ডারে যতজন থাকতেছে এই ৬০ জন, এই সংখ্যাটাকে বলা হয় গণসংখ্যা। যখন আমরা হচ্ছে যে তোমার এরকম শ্রেণী তৈরি করে শ্রেণীর বিপরীতে গণসংখ্যার এইখা একটা টেবিল তৈরি করব, ওই যে ওই টেবিলটার মতো, এই টেবিলটার মতো যখন একটা টেবিল তৈরি করব তখন সেটাকে বলা হবে তোমার কি? গণসংখ্যা নিবেশন। ক্লিয়ার? তাইলে এইটুকু পানির মতো সহজ। আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব। গণসংখ্যা নিবেশন তৈরি করার আগে আমার গণসংখ্যা তো তোমার হচ্ছে যে উড়ে আসবে না, এটারে তৈরি করা লাগবে। তৈরি করার জন্য অবশ্যই একটা নিয়ম আছে। একটা তোমার হচ্ছে যে কি করা লাগবে? আমার হচ্ছে যে একটা রুলস মেইনটেইন করা লাগবে। এই রুলসটা মেইনটেইন করতে গেলে আমার কয়েকটা জিনিসের দরকার। মানে কয়েকটা জিনিস ছাড়া আমি তোমার হচ্ছে কি করতে পারবো না? টেবিলটা তৈরি করতে পারবো না। খেয়াল করে দেখো, এই যে আমি এই জায়গায় তোমার হচ্ছে যে একটা টেবিল তৈরি করে রাখছি। এই টেবিলটা ফাঁকা আছে। ঠিক আছে? এই টেবিলটা আমি যদি হচ্ছে যে মানে তৈরি করতে চাই, তাইলে আমার যে জিনিসগুলা লাগবে, সেই জিনিসগুলা লাগবে হচ্ছে যে শ্রেণী। শ্রেণী তৈরি করা লাগবে আগে, তাই না? শ্রেণীর আন্ডারে থাকবে গণসংখ্যা। তা আমি যখন শ্রেণী তৈরি করব, এই শ্রেণী তৈরি করতে গেলে আমার কয়েকটা জিনিস দরকার। ঠিক আছে? শ্রেণী তৈরি করতে গেলে ১ম যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে শ্রেণীসীমা। এই শ্রেণীসীমা আবার আসে হচ্ছে যে শ্রেণী ব্যবধানের মাধ্যমে। আর শ্রেণী ব্যবধান আসে তোমার হচ্ছে যে শ্রেণী সংখ্যা আর পরিসরের মাধ্যমে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে যে জানা লাগবে। এখন কথা হচ্ছে তাহলে পরিসর কি? পরিসর হইতেছে, খেয়াল করে দেখো, এই জায়গায় আমি তোমাদেরকে হচ্ছে যে কয়েকটা ডাটা দিচ্ছি। ঠিক আছে? এইটা হয়তোবা কাউরে কোনো জিনিস জিজ্ঞেস করে আমরা হচ্ছে যে এই ডাটাগুলা, এই সংখ্যাগুলা পাইছি। আমি যে ডাটাগুলা পাইলাম সেই ডাটা দেখো তো, এই ডাটার
সর্বোচ্চ আর সর্বনিম্ন কত? সর্বোচ্চ হইতেছে 58, 98, সর্বনিম্ন হইতেছে কত? 51। এই যে তোমার হচ্ছে যে তার মানে কি ডাটাটা শুরু হইছে কত থেকে? 51 থেকে, শেষ হইছে কততে? 58 তে। তাহলে 51 থেকে তোমার হচ্ছে যে 98 পর্যন্ত, দুঃখিত এটা 98 হবে। 51 থেকে 98 পর্যন্ত আমার কি আছে? তোমার হচ্ছে যে ডাটাতে সংখ্যাগুলো আছে। এইটাকে বলা হয় পরিসর। মানে কত থেকে শুরু হইছে আর কত থেকে শেষ হইছে। এই যতটুকু থেকে যতটুকু হচ্ছে যে যেই শুরু হইলো আর শেষ হইলো এর মাঝখানে যা আছে সবগুলাকে বলা হবে পরিসর। তাহলে পরিসর কি? তোমার হচ্ছে যে কত থেকে শুরু হইছে কত শেষ হইছে সেটাকে পরিসর বলে। তাহলে পরিসর আমরা কেমনে নির্ণয় করব? পরিসর নির্ণয় করার জন্য সূত্র হইতাছে শ্রেণীর আমার ডাটার বা উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ ডাটার সর্বনিম্ন মান। অবশ্যই আমরা হচ্ছে যে এইটার কারণ কি? অবশ্যই আমরা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করি, তাই না? তো এর জন্যই তোমার হচ্ছে সর্বোচ্চ মান থেকে কি হবে? ডাটার সর্বনিম্ন মানকে বিয়োগ করলে আমি হচ্ছে যে পরিসর পাবো। ক্লিয়ার? পরিসর পাইলাম। পরিসর পাওয়ার পরে আমার কি করা লাগবে? আমার হচ্ছে তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে শ্রেণী সংখ্যা। মানে কয়টা শ্রেণী হবে? কি হবে? কয়টা শ্রেণী হবে? আমি যে টেবিলটা বানাবো, যেই সারণীটা বানাবো সেই জায়গায় কয়টা টেবিল হবে? কয়টা টেবিল হবে? কেমনে বের করবো? এইটার জন্য হচ্ছে যে আবার একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হইতেছে তোমার হচ্ছে যে H.T. স্ট্রাগেস। এই মহান ব্যক্তি একটা সূত্র দিছে। কি দিছে? একটা সূত্র দিছে। যে সূত্রটা তোমার হচ্ছে যে ব্যবহার করলে আমরা হচ্ছে যে তোমার একটা উপাত্ত থেকে কয়টা শ্রেণী তৈরি করা যায়, মানে কয়টা শ্রেণী তৈরি করা যায় সেটা আমরা হচ্ছে যে বের করতে পারি। ঠিক আছে? তাহলে এই সূত্রটা যখন আমরা হচ্ছে যে ব্যবহার করব তখন আমরা পেয়ে যাবো। তাহলে সূত্রটা কি? সূত্রটা হইতেছে তোমার হচ্ছে স্ট্রাগসের সূত্র অনুযায়ী তোমার হচ্ছে যে শ্রেণী সংখ্যা সমান সমান 1 প্লাস 3.322 লগ এন। ঠিক আছে? এটা দেইহা সূত্র এত কঠিন লাগলেও এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি বের করা যায়। তাহলে সূত্রটা কি? এটা মুখস্থ করি। শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্র হইতেছে 1.1 প্লাস 3.322 লগ এন। এন কি? এন হইতেছে আমার যতগুলো উপাত্তে আছে সেটার সংখ্যা। মানে টোটাল কতগুলো উপাত্ত আছে সেটাকে বলা হবে, মানে কয়টা উপাত্ত আমার কাছে আছে। ঠিক আছে? মানে আমার পরীক্ষায় কয়টা উপাত্ত দিছে সেইটা হবে হচ্ছে যে তোমার এন। আচ্ছা, তাহলে আমি এই ২ টা জিনিস বের করলাম। এটার পরে আমার বের করা লাগবে শ্রেণী ব্যবধান। মানে আমি যে শ্রেণীটা তৈরি করব সেটা কত থেকে কত পর্যন্ত থাকবে। ঠিক আছে? মানে শ্রেণী ব্যবধান কতটুকু হবে? তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করার তোমার হচ্ছে সূত্র হইতেছে পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। ওকে, ক্লিয়ার? তাহলে কি হবে? পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। এই যে পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান পাওয়ার পরে আমরা হচ্ছে যে আসল খেলাটা শুরু করব। সেই খেলাটা কি? শ্রেণীসীমা নির্ণয় করা। যখন তুমি শ্রেণীসীমা নির্ণয় করে ফেলবা তখন তোমার হচ্ছে যে ইজিলি ম্যাথ হয়ে যাবে। শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করা লাগে এইটাই আমরা হচ্ছে যে এখন পড়বো। আর শ্রেণীসীমা নির্ণয় করে আমরা হচ্ছে তোমার ম্যাথটা মোটামুটি করব। তাহলে আমরা চলো হচ্ছে যে ম্যাথে চলে যাই, যে হচ্ছে যে তোমার কিভাবে আমরা হচ্ছে যে তোমার মূলত হইতেছে গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি। তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে আমি বলছিলাম যে হচ্ছে যে আমার প্রথমে মানে গণসংখ্যা নিবেশনের চেহারা কেমন হবে? এরকম একটা টেবিল বানানো লাগবে। এই টেবিলটা বের করার জন্য আমার কি লাগবে? শ্রেণী সীমা লাগবে। কি লাগবে? শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান লাগবে। ঠিক আছে? আর শ্রেণী সীমা বের করতে গেলে আমি কি বলছি? শ্রেণী সীমা বের করতে গেলে আমার কি লাগবে? দেখো আমি আবার আগের স্লাইডটাতে যাই। আমার শ্রেণী সীমা বের করতে গেলে লাগবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান একা একা আসে না, সেটা কি কার মাধ্যমে আসে? তোমার হচ্ছে পরিসর আর শ্রেণী সংখ্যার মাধ্যমে। তার মানে আমার পরিসর বের করা লাগবে আর শ্রেণী সংখ্যা বের করা লাগবে। তাহলে আমি এই জায়গায় আবার চলে যাই। আমি সর্বপ্রথম তোমার হচ্ছে যে যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে বের করব শ্রেণী তোমার কি পরিসীমা। ঠিক আছে? তাহলে আমি পরিসীমাটা বের করি। পরিসীমা বের করার সূত্র কি বলছিলাম? সর্বপ্রথম আমাদের বের করা লাগবে পরিসর। পরিসর বের করার সূত্র হবে তোমার হচ্ছে যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। ঠিক আছে? তাহলে দেখো তো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আছে কেমনে? এটা খুঁজার একেবারে সহজ
তুমি দেখবা যে হচ্ছে যে এই জায়গায় দেখো 55 সবচেয়ে ছোট আছে, 55 পরে আছে 52, 52 পরে তোমার হচ্ছে যে 51 আছে, 51 পরে তোমার হচ্ছে যে আর কি কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, 51 থেকে ছোট নাই। তাহলে হচ্ছে যে সর্বনিম্ন মান হবে কত? 51, সর্বনিম্ন মান পাইছি। তাহলে সর্বোচ্চ মানটা বের করি। সর্বোচ্চ মান দেখো তো এই জায়গায় কত হতে পারে? 55 পরে 72 আছে, 72 পরে 85, 85, 85, 85 থেকে বড় আছে 90, 90 থেকে আর বড় আছে 95 আছে, 95 পরে আর কিছু আছে, আর কিছু আছে, এই যে 98 আছে, 95 থেকে বড় 98, আর কিছু নাই। তাহলে সর্বোচ্চ মান হইতেছে আমার কত এই ডাটা সেটের? তোমার হচ্ছে যে 98। তাহলে 98 বিয়োগ তোমার হচ্ছে কত 51 করলে আমি মানটা পেয়ে যাবো। 98 বিয়োগ 51 করলে হচ্ছে যে হয় কত? 47। তাহলে আমার পরিসর হচ্ছে কত? 47। তার মানে আমার ডাটাটা এই 47টা সংখ্যার ভিতরেই আছে। কথা কি ক্লিয়ার? যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা পরিসরের পরে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। কারণ আমার কি বের করা লাগবে? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান করতে গেলে লাগে কি? পরিসর ভাগ শ্রেণী সংখ্যা লাগে না? তাহলে আমার শ্রেণী সংখ্যা বের করা লাগবে। ওই যে শ্রেণী সংখ্যা বের করার জন্য কি আছে? স্ট্রাগর্সের সূত্র আছে। স্ট্রাগর্সের সূত্র অনুযায়ী তোমার হচ্ছে যে আমরা কি জানি? সূত্রটা কি? 1 প্লাস 3.322 লগ এন। এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে তোমার এখন করবো। এখন এন বলতে বলছি কি আমার কতগুলা ডাটা আছে সেটাকে বলা হবে এন। তাহলে আমরা ডাটা কয়টা আছে গুনলেই তো পাওয়া যায়, তাই না? এন এর মান এই জায়গায় তোমার ডাটা সেটটা তোমার হচ্ছে প্রত্যেকটা ডাটারে গুনলেই তুমি হচ্ছে পেয়ে যাবে। তাহলে কত হবে? 55, 72, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে কত আছে? এন হইতেছে 30। তাহলে এই জায়গায় আমরা আবার লিখি 1 প্লাস 3.322 লগ তোমার হচ্ছে কত? এন। এন এর মান কত? 30। এখন এই মানটাই আমরা হচ্ছে যে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে চেষ্টা করব। তাহলে আমরা হচ্ছে যে এই জায়গায় চলে গেলাম। চলো এই যে সাইন্টিফিক হচ্ছে যে ক্যালকুলেটরে যাই। আমার এই জায়গায় সাইন্টিফিক ক্যালকুলেটর আসিল অলরেডি। তাহলে আমি কি করব? 1 দেখো কেমনে তুমি হচ্ছে যে বের করবা। 1 প্লাস সূত্র কি ছিল? 3.322 তারপরে কি হবে? এই যে দেখো এই জায়গায় লগ আছে, ঠিক আছে? লগ। এখন লগের মান কত? 30। এই যে তুমি ক্যালকুলেটরে দেওয়ার সাথে সাথে লগ ব্র্যাকেট হিসেবে আসবে। লগের মান সবসময় ব্র্যাকেটেই লেখা লাগে। এখন আমরা যদি ইকুয়াল দিয়ে দেই তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে কত? 5.90, ঠিক আছে? 5.906 এত পর্যন্ত নিব না আমরা, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিব। তাহলে 5 পয়েন্ট কত আসলো? 5.90 কত আসছে? 5.90। ওকে, আমরা পাইলাম কত? 5.9। যেহেতু 0 পরে 6 ছিল তাহলে আমরা এটা এই যে 6 এর পরে এক সংখ্যা তোমার হচ্ছে যে 91 এই 5.91 লিখি। সবসময় একটা জিনিস মনে রাখবা, শ্রেণী সংখ্যা যেহেতু তোমার হচ্ছে যে শ্রেণী, এটা দশমিক সংখ্যা হইতে পারে না, এটা ভাগ হইতে পারে না। শ্রেণী কি কখনো ভাগ হবে? 1 2 একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী এরকম হবে? এরকমই তো হওয়ার কথা, তাই না? একটার অর্ধেক শ্রেণী, দুইটার অর্ধেক শ্রেণী এরকম তো হইতে পারে না। তার জন্য এটা হচ্ছে দশমিক সংখ্যা হইতে পারবে না শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা অবশ্যই একটা তোমার হচ্ছে যে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। আবার সেই সংখ্যাটা কেমন হবে? মানে একটা দশমিক সংখ্যা হইতে পারবে না। তাহলে সেটারে আমার কেমনে লেখা লাগবে? এটারে হচ্ছে যে যেহেতু 5.91 এর পরে একটা হচ্ছে যে তোমার মানে তো পূর্ণ সংখ্যা হইতেছে কত? 6। তাহলে আমি হচ্ছে যে 6 লিখবো। কথা কি ক্লিয়ার? আর এটারে তোমার হচ্ছে যে এই যে ইকুয়াল দিয়ে তুমি হচ্ছে যে এইভাবে লিখবা, ঠিক আছে? এটা দিয়ে বোঝায় তোমার হচ্ছে যে মোটামুটি সমান একটা জিনিস। ক্লিয়ার? এইটুকু আমরা হচ্ছে যে তোমার পাইলাম, শ্রেণী সংখ্যা পাইছি। এখন শ্রেণী সংখ্যার থেকে আমরা কি জানি? আমাদের কি বের করা লাগবে? শ্রেণী ব্যবধান বের করতে পারবো আমরা এখন। শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান আমরা হচ্ছে যে বের করবো কেমনে? আমরা শ্রেণী ব্যবধানের সূত্র একটু আগে শিখছি। পরিসর ভাগ কি? পরিসর ভাগ তোমার হচ্ছে যে শ্রেণী সংখ্যা, ঠিক আছে? তাহলে পরিসর কত হবে? পরিসর হচ্ছে তোমার হচ্ছে যে 47। শ্রেণী সংখ্যা কত পাইছি আমি? 6, ঠিক আছে? এই দশমিকটা বসাবো না কিন্তু, তুমি 6ই বসাই দিবা। তাইলে এখন আমরা হচ্ছে যে ভাগ করি। তোমার হচ্ছে যে এই জায়গায় আসবে এটা ভাগ করলে তোমার হচ্ছে যে আসবে হইতেছে 7.7.83, ঠিক আছে? এখন আমি তো হচ্ছে যে শ্রেণী ব্যবধান যেহেতু হইতেছে এত থেকে এত সংখ্যা, 51 থেকে 52, 53 বা 51 থেকে 58 এরকম সংখ্যা হবে। তাই এটারও আমরা তোমার হচ্ছে কি দশমিক সংখ্যা হিসাবে রাখতে পারবো না। তাহলে আমাদের এটা কি করা লাগবে? এটারে হচ্ছে যে তোমার একটা পূর্ণ সংখ্যা হিসেবে লেখা লাগবে। এটারে 8 হিসেবে লেখা লাগবে। কত হিসেবে লেখা লাগবে? 8, মানে 7 এর পরের 7.83 এর পরে যে দশমিক পূর্ণ সংখ্যাটা 8, ওই 8 তোমার হচ্ছে লেখা লাগবে। তাহলে আমরা কি পাইছি দেখো তো? পরিসর পাইছি, শ্রেণী সংখ্যা পাইছি, শ্রেণী ব্যবধান পেয়ে গেছি। এখন আমাদের বানানো লাগবে শ্রেণী সীমা। শ্রেণী সীমাটা আমরা ডিরেক্টলি তোমার হচ্ছে যে কই বসাই দিয়ে আমরা হচ্ছে যে এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? শ্রেণী সীমা কেমনে নির্ণয় করবা?
শ্রেণীসীমা নির্ণয় করার আগে তোমার হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে তুমি তো আসলে একটা টেবিল বানাবা। তো এই টেবিলটা তুমি কিভাবে বানাবা? প্রথমে তুমি হচ্ছে যে একটা টেবিল বানাবা, যে টেবিলে তোমার হচ্ছে যে সারি থাকবে কয়টা? ৭ টা, কারণ ৬ টা। কয়টা সারি থাকবে? ৭ টা। কারণ হচ্ছে তুমি পাইছিলা কি? তোমার হচ্ছে যে শ্রেণী সংখ্যা পাইছিলা ৬ টা, আর একটা হেডিং থাকবে, হেডিং এর একটা সারি থাকা লাগবে। তাহলে টোটাল সারি হবে একটা, আর হচ্ছে যে বাকি ৬ টা কিসের জন্য থাকবে? প্রত্যেকটা শ্রেণীর জন্য। কারণ আমি তো অঙ্ক করেই পাইছি আমার শ্রেণীর সংখ্যা কয়টা হবে? ৭ টা। শ্রেণীর সংখ্যা কয়টা হবে? ৬ টা। আমরা একটু অঙ্ক করে পাইছি। এই যে শ্রেণী সংখ্যা তো পেয়ে গেছো, তুমি শ্রেণী ব্যবধানও পাইছো। শ্রেণী ব্যবধান কত করে জানো তুমি? শ্রেণী ব্যবধান কত হবে? শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হবে তোমার হচ্ছে যে ৮। শ্রেণী ব্যবধান হবে কত? ৮। শ্রেণী ব্যবধান কত হবে? ৮। তাইলে এই ৮ টা আমরা হচ্ছে যে কিভাবে তোমার হচ্ছে যে নির্ণয় করব? খেয়াল করে দেখো যে তোমার এই যে ডাটার সবচাইতে ছোট যে সংখ্যাটা থাকবে, সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে, সেইটাকে তুমি হচ্ছে যে প্রথমে লিখবা। এই জায়গায় আমাদের কত? ৫১ হইতেছে সবচাইতে ছোট। তাহলে ৫১ লিখবো। ৫১ র পরে আমি হচ্ছে যে শ্রেণী ব্যবধান যেহেতু ৮ বলছে, তাহলে ৫১ র পর থেকে ৮ টা সংখ্যা নিব। ৫১ র পর থেকে কয়টা সংখ্যা নিব? ৮ টা সংখ্যা নিয়ে গুনবো। তাহলে ৫১ পরে কত? ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯। কত পর্যন্ত যায়? ৫৯। তাইলে এই যে ৫১ থেকে ৫৯ হবে আমার শ্রেণীসীমা। এই শ্রেণীসীমা লেখার মাধ্যমে আমি একটা শ্রেণী তৈরি করে ফেলছি। তাহলে আমি দ্বিতীয় শ্রেণীসীমাটা নির্ণয় করব, বা দ্বিতীয় শ্রেণীটা তৈরি করব। দ্বিতীয় শ্রেণী তাহলে কত হবে? এই আবার কত থেকে শুরু করা লাগবে? তোমার হচ্ছে যে ৫৯ থেকে আমরা শুরু করব। এই যে আমি, খেয়াল করে দেখো, আমি হচ্ছে যে যেই জায়গায় শেষ করছিলাম, যেই সংখ্যায় শেষ করছিলাম, পরের শ্রেণীটা ওই সংখ্যা দিয়েই শুরু করতেছে। যদি আমরা এইভাবে তোমার হচ্ছে শ্রেণীসীমা নির্ণয় করি, তাহলে সেটাকে বলা হবে বহির্ভুক্ত পদ্ধতি। কি বলা হবে? বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝো, যখন হইতেছে তোমার ডাটাটা কেমন থাকবে? তোমার ডাটাটা যেই জায়গা থেকে শুরু হবে, ওই জায়গায় যদি হচ্ছে যে পরের শ্রেণীটা আবার তোমার হচ্ছে যে যেই জায়গায় শেষ হবে আগের শ্রেণী, সেই জায়গা থেকেই যদি পরের শ্রেণীটা শুরু হয়, তাহলে সেটা হবে বহির্ভুক্ত পদ্ধতি। আর যদি আমি এরকম করতাম, ৫১ থেকে তোমার হচ্ছে যে ৫৯ নিতাম, ৫৯ এর পর থেকে যদি আবার কত? ৬০ থেকে তোমার হচ্ছে যে ৬৮ পর্যন্ত নিতাম। কত পর্যন্ত নিতাম? ৬৮ পর্যন্ত নিতাম। তাহলে দেখো, যেই জায়গায় শেষ করছি ওই জায়গায় কিন্তু শুরু হয় নাই। এটাকে বলা হবে অন্তর্ভুক্তমূলক পদ্ধতি। কথা বুঝতে পারছো? এটাকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতিতে সমস্যা হয় যে এই যে এই ২ টা শ্রেণীর ভিতরে একটা করে জায়গা ফাঁকা থাইকা যায়। যদি আমি হচ্ছে যে এটার একটা গ্রাফের মাধ্যমে চিন্তা করি, এটা যদি তোমার হচ্ছে যে ৫১ হয়, দেখো তারপরের সংখ্যাটা কত হবে? ৫২, তারপরে কত হবে? ৫৩, ঠিক আছে? তারপরে এরকম করে তোমার হচ্ছে যে ৫৮, তারপরে কত? ৫৯, তারপরে কত? ৬০, তাই না? তাহলে আমি যদি হচ্ছে যে তোমার হচ্ছে যে ৫৯ পর্যন্ত একটা শ্রেণী নেই, ৬০ থেকে যদি নেই, তাহলে এই যে মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা থাইকা যাইতেছে না? এইটাই হয় তোমার হচ্ছে যে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর বহির্ভুক্ত পদ্ধতিতে এরকম কোনো ফাঁকা জায়গা তোমার হচ্ছে তৈরি হয় না। এর জন্য আমরা সবসময়, যদি আমারে উল্লেখ না করে দেয়, তাহলে আমরা সবসময় তোমার হচ্ছে যে কোন পদ্ধতি করার চেষ্টা করব? আমরা সবসময় তোমার হচ্ছে যে এই বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতেই যাই। তাইলে এটার পরে তোমার হচ্ছে যে ৮ নাম্বার ঘর যায় পড়বে। আবার তোমরা করো গুইনো। আমি হচ্ছে যে যেহেতু মানে তাড়াতাড়ি করতেছি, এর জন্য আমি হচ্ছে ডিরেক্টলি লিখে দেই। তারপরে হবে তোমার ৬৭, ৬৭ থেকে আবার হচ্ছে যে কত পর্যন্ত হবে? ৭৫ পর্যন্ত হবে। তারপরে হচ্ছে যে আবার তোমার কত? ৭৫ থেকে ৮৩ পর্যন্ত হবে। তারপরে আবার ৮৩ থেকে তোমার হচ্ছে যে ৯১ পর্যন্ত হবে। ৯১ থেকে তোমার হচ্ছে যে ৯৯ পর্যন্ত হবে। ঠিক আছে? আমি মানে হচ্ছে যে তাড়াতাড়ি করে গুনে এটা করছি। তোমরা প্র্যাকটিস করার সময় নিজেরা হচ্ছে যে হাতের কর গুনে, অবশ্যই কর গুনার সময় হচ্ছে যে মানে যেই সংখ্যাটা থেকে তোমার শুরু হইতেছে ওই সংখ্যা থেকে তুমি কর গুনবা না। মানে এই জায়গায় শুরু হয়েছিল ৫১ থেকে, তুমি ৫১ থেকে গুনবা না। ৫২, ৫৩, ৫৪ এভাবে গুনে যাবা। ঠিক আছে? এইটা গেল। এখন এই শ্রেণী সীমা তো বের করলেই হবে না। আমার গণসংখ্যা নিবেশন আমি তৈরি করতেছি। তার মানে আমার প্রত্যেকটা শ্রেণীর আন্ডারে কতগুলা করে হচ্ছে যে মানুষ আছে বা কতগুলা করে ডাটা আছে, সেইটাকে বলা হয় গণসংখ্যা। আমার এই গণসংখ্যাটা লিখতে হবে, তাই না? যে এই শ্রেণীর আন্ডারে কতগুলা করে আছে, তখন হবে আমার হচ্ছে যে প্রপার তোমার হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো এই তোমার হচ্ছে একটা শ্রেণীর এগেইনস্টে কতগুলা করে ডাটা আছে বা কতগুলা করে তোমার হচ্ছে যে ডাটা আছে, সেইটাকে আমরা হচ্ছে যে বলবো কি? গণসংখ্যা। সেটাকে আমি কি বলবো? গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? গণসংখ্যাকে আমরা এফ দিয়ে
প্রকাশ করি। ঠিক আছে? গণসংখ্যা কি তাইলে আমি বললাম যে গণসংখ্যা হচ্ছে যে একটা শ্রেণীর আন্ডারে কতগুলা করে ডাটা পড়তেছে সেটাকে বলা হয় তোমার হচ্ছে গণসংখ্যা। যখন তুমি গণসংখ্যা বসাবা তখন তোমার হচ্ছে যে কি হয়ে যাবে গণসংখ্যা নিবেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাইলে এই গণসংখ্যা আমরা হচ্ছে যে যদি আমি একটু আগে তোমাদের বলছি যে হচ্ছে যে কেমনে তুমি হচ্ছে যে মাত্র পরীক্ষার হলে বইসা ২ মিনিটের ভিতরে তুমি হচ্ছে কোনো ধরনের ভুল না করে হচ্ছে যে এই গণসংখ্যা একটা শ্রেণীতে কতগুলা করে ডাটা আছে সেটা নির্ণয় করতে পারবা সেটা শিখাবো। ঠিক আছে? তো এইটা কেমনে করবা? এখন আমরা হচ্ছে যে ওই ট্রিক্সে যাবো। তাইলে সবাই আবার মনোযোগ দাও। ট্রিক্সটা হচ্ছে খেয়াল করো। ঠিক আছে? এটার জন্য আমরা ব্যবহার করব টালি। ঠিক আছে? কি ব্যবহার করব? টালি। টালি মানে হইতেছে তোমার দাগ কেটে, কেটে হচ্ছে যে সংখ্যা হিসাব রাখা। ঠিক আছে? এইটা অনেক পুরানো পদ্ধতি। দাগ কেটে, কেটে করা হয়। আমরা কি করব? তোমার হচ্ছে যে এই সংখ্যাগুলাকে একটা করে দেখব। দেইখা তোমার হচ্ছে যে এই এই সংখ্যাগুলা কোন শ্রেণীতে পড়তেছে, যে শ্রেণীতে পড়তেছে যেমন ধরো ৫৫, ৫৫ পড়তেছে কই ৫১ থেকে ৫৯ এ। তাহলে আমি ওই জায়গায় একটা দাগ টানবো। ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে মাত্র ২ মিনিট দেখো ঘুরি ধরো ২ মিনিটের ভিতরে আমরা এটা নির্ণয় করে দিব। তাহলে ৫১ থেকে ৫৯ এর ভিতরে আছে ৫৫, ৭২ কই আছে? ৭২ আছে তোমার হচ্ছে যে ৬৭ থেকে ৭৫ এর ভিতরে। ৮৫ কই আছে? ৮৫ আছে তোমার হচ্ছে যে কোথায়? এই যে ৮৩ থেকে ৯১ এর ভিতরে। তাহলে এই জায়গায় একটা দাগ টানবো। তারপরে কত আছে? আর এগুলা একটা, একটা করে তোমরা হচ্ছে যে কেটে দিবা। তাইলে তোমাদের হচ্ছে যে কোন পর্যন্ত তোমরা হিসাব করলে সেটা তোমার হচ্ছে যে হিসাব থাকে। তারপর কত আছে? ৭০, ৭০ কই আছে? ৬৭ থেকে ৭৫ এর ভিতরে। তাহলে এই ৭০ কেটে দাও। ৫২, ৫২ কই আছে? ৫১ থেকে ৫৯ এর ভিতরে। তাহলে এটা কেটে দাও। ৬০, ৬০ কই আছে? ৬০ আছে ৫৯ থেকে ৬৭ এর ভিতরে, তাই না? এই জায়গায় একটা তুমি হচ্ছে যে টান দিয়ে দাও। ঠিক আছে? মানে এক ঘর কাটো। তারপরে তুমি হচ্ছে কত আছে? ৬৪, ৬৪ অবশ্যই তোমার হচ্ছে ৫৯ থেকে ৬৭ এর ভিতরে আছে। তাহলে আরেক ঘর কাটো ৬৪ কে কেটে দাও। তারপরে কত আছে তোমার হচ্ছে যে ৬৯, ৬৯ কই আছে? ৬৯ আছে তোমার হচ্ছে যে ৬৭ থেকে ৭৫ এর ঘরে। তাহলে এই জায়গায় একটা কাটো, এই জায়গায় কেটে দাও। তারপরে আছে কত? ৯০, ৯০ আছে তোমার হচ্ছে ৮৩ থেকে ৯১ এর ভিতরে। তাহলে তুমি এই জায়গায় কেটে দাও। এই ক্রস ৫১ কই আছে? ৫১ আছে তোমার হচ্ছে যে এই যে ১ম শ্রেণীতে। তাইলে ৫১ আমার কাটা হয়ে গেছে। তারপরে কত আছে? ৭৩, কত আছে? ৭৩, ৭৩ কই আছে দেখো তো? ৬৭ থেকে ৭৫ এর ভিতরে আছে ৭৩। তাহলে আরেকটা ঘর কাটো। তারপরে কত আছে? ৬৬, ৬৬ আছে তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে ৫৯ থেকে ৬৭ এর ভিতরে। তাহলে এই ঘরটা কেটে দাও। ৬৬ কাটা। ৬৮, ৬৮ কই আছে দেখো তো? ৬৮ আছে ৬৭ থেকে ৭৫ এর ভিতরে। তাহলে এই জায়গায় ৪ টা হয়ে গেছে। নিয়ম হইতেছে ৪ টার পরে এই ৫ টা। কারণ তুমি দেখো তুমি ৫ টা ৫ টা করে যদি গুচ্ছ না করো তাহলেও তোমার আবার এটা গুণা তোমার হচ্ছে যে কষ্ট করা লাগবে। এর জন্য ৫ টা করে আমরা হচ্ছে যে একটা করে গুচ্ছ করি। ৪ টা সোজা দাগ দেই, ৫ নাম্বারটা দিয়ে এটা কেটে দেই। ঠিক আছে? তাহলে ৬৮ আমার হচ্ছে যে এই জায়গায় বসছে ক্লিয়ার। ৭৫ এই যে এখন আসো সবচাইতে ইম্পোর্টেন্ট জায়গা, সবচাইতে গ্যাঞ্জামের জায়গা। ঠিক আছে? যেটা নিয়ে তোমরা পরীক্ষা অনেক বেশি ভুগবা যদি না জানো আরকি। ঠিক আছে? কি আছে? ৭৫, ৭৫ খেয়াল করো। ৭৫ এই ঘরেও আছে, আবার হচ্ছে যে কই আছে? পরের শ্রেণীটাতেও আছে। ৭৫ আছে ২ টা শ্রেণীতেই। কারণ কেন? কারণ হচ্ছে যে আমরা তো বলছি আমরা হচ্ছে যে যখন তোমার হইতেছে যে বহির্ভুক্ত পদ্ধতিতে তোমার হচ্ছে যে ম্যাথ মানে শ্রেণীসীমা তৈরি করি বা শ্রেণীসীমা তোমার হচ্ছে যে তৈরি করি তখন তোমার কি হয় যে হচ্ছে যে ২ টা শ্রেণীতেই তোমার হচ্ছে সেম সংখ্যা থাকে। ৭৫ এই শ্রেণীর সর্বোচ্চ সীমা, ঠিক আছে? আর পরের শ্রেণীর সর্বনিম্ন সীমাও কত? ৭৫। তাইলে আমরা ৭৫ টারে কোন ঘরে কাউন্ট করব? ঠিক আছে? কোন ঘরে করলে বেটার হয়? দেখো তুমি একই জায়গায় ৭৫ এ যদি ২ বার তুমি হচ্ছে যে ৭৫ এর জন্য তুমি ২ টা করে টান দাও, এই ঘরেও টান দাও, ওই ঘরেও টান দাও। তার মানে তুমি হচ্ছে যে ডাটাটা কয়বার নিলা? ২ বার নিলা। তোমার অঙ্ক ভুল হয়ে গেল। তাহলে ২ বার নেওয়া যাবে না। তার মানে কি করা লাগবে? ৭৫ এ হয় ৬৭ থেকে ৭৫ এই শ্রেণীতে রাখা লাগবে। নাইলে ৭৫ এ হচ্ছে যে ৭৫ থেকে ৮৩ এই শ্রেণীতে রাখা লাগবে। তাইলে আমরা রাখবো কোন শ্রেণীতে? আসলে নিয়মটা কি? ব্যাপারটা বুঝার চেষ্টা করো। সবসময় এটা মাথায় রাখবা যখন তুমি বদ্ধ পদ্ধতিতে করবা। কোন পদ্ধতিতে করবা? তোমার হচ্ছে যে বদ্ধ পদ্ধতি বা বহির্ভুক্ত পদ্ধতিতে। কি পদ্ধতি? বহির্ভুক্ত পদ্ধতিতে যখন তুমি পরিসংখ্যানটা করবা তখন মনে রাখবা সর্বোচ্চ সীমাকে ধরা যাবে না। কারে ধরা যাবে না? সর্বোচ্চ সীমা ধরা যাবে না। তার মানে ৭৫ এই জায়গায় যেহেতু সর্বোচ্চ সীমা, তাই এই ঘরে আমরা ৭৫ এ ধরতে পারবো না। এই ঘরে আমরা ৭৪ পর্যন্ত রাখতে পারবো। ঠিক আছে? তাহলে ৭৫ কখন ধরবো? ৭৫ ধরবো পরের ঘরে। তার মানে এই জায়গায় তোমার হচ্ছে ৭৫ টা কাউন্ট করবো। মানে এই জায়গায় একটা দাগ দেবো। কথাটা কি ক্লিয়ার? কেন হইছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ৫১ রে কিন্তু আমি হচ্ছে যে এই ঘরেই রাখছি, তাই না? ৫৯ টা আমি এই ঘরে রাখতে পারবো না। ৫৯ আসলে কই আসবে? এই ঘরে কাউন্ট হবে। ক্লিয়ার? এইটুকু তাহলে আমরা বুঝলাম। আশা করি তোমরা হচ্ছে যে বুঝতে পারছো। এই জিনিসটা অনেক ইজি। খালি একটু মাথায় রাখবা। আমরা কখনোই হচ্ছে কি করব না? মানে তোমার হচ্ছে যে এই ঘরে রাখবো না। মানে আমরা সর্বোচ্চ সীমায় ধরবো না। আমরা সবসময় কি ধরবো? নিম্ন সীমায় হচ্ছে যে জিনিসটা ধরার চেষ্টা করব। তাহলে ৭৫ আমার হয়ে গেল। ৯৫, ৯৫ আছে ৯১ থেকে ৯৯ এই একটা টান দেই। তারপর আছে ৮৮, ৮৮ আছে তোমার হচ্ছে কত? ৮৩ থেকে ৮১ তে একটা টান দেই, এই ক্রস দিয়ে দিই। তারপর আছে কত? ৭৬, ৭৬ আছে এই জায়গায় তোমার হচ্ছে যে কত? এই ৭৫ থেকে কততে আছে? ৭৬ কই আছে? তোমার হচ্ছে যে
75 থেকে 83 তে আছে, 76 গেল। তারপরে আছে কত 79, 79ও সেম জায়গায় আছে। তোমার হচ্ছে ওই শ্রেণীতেই আছে 75 থেকে 73 এর 83 যে শ্রেণী আছে সেই জায়গায় আছে। তারপরে কত আছে 80, 80ও সেম জায়গায় আছে 75 থেকে 83 এই যে 4টা হয়ে গেছে। তারপরে কত 65, 65 কই আছে তোমার হচ্ছে যে এই যে 2 নাম্বার শ্রেণীতে আছে 65। তারপরে কত আছে 58, 58 কই আছে 58 আছে কই দেখো 58 আছে 1 নাম্বার শ্রেণীতে, ঠিক আছে 58 নিলাম। 75 আবার আসছে 75, 75 এখন কই আছে 75 আছে তোমার হচ্ছে যে আমরা কই নিব 75 কি উপরে নিব না 75 নিব নিচে, তাহলে এই যে এই জায়গায় তোমার হচ্ছে যে আমরা কেটে দিব 5টা হয়ে গেল 75 নেওয়া শেষ। 85, 85 যাবে তোমার হচ্ছে যে 83 থেকে 91 যে শ্রেণী আছে সেই জায়গায় 85 নিলাম আমরা। তারপরে আসবে কত 98, 98 আমরা কোথায় নিব 98 নিব 99 থেকে তোমার হচ্ছে যে 100 থেকে 91 থেকে 99 এই গ্রুপে। তারপরে কত আছে 80, 80 আছে কত 83 থেকে নাকি 75 থেকে 83 তে এই যে এই জায়গায় আরেকটা নিব এই ক্রস। তারপরে কত আছে 84, 84 যাবে এই জায়গায়, তাহলে 4টা এই একটা 5টা এই ক্রস। তারপরে কত আছে 75, 75 78, 78 কই আছে 75 থেকে তোমার হচ্ছে যে 83 তে এই জায়গায় আরেকটা, ঠিক আছে। তারপরে কত আছে 65, 65 কই আছে দেখো তো 65 আছে তোমার হচ্ছে যে এই যে 2 নাম্বার গ্রুপে, তাহলে এইটা এই যে ক্রস কেটে দিলাম, ঠিক আছে। 65 আমার ডান। তারপরে কত আছে 72, 72 আছে কোথায় 72 আছে এই যে তোমার 67 থেকে 75 ক্রস। 77, 77 আছে কই তোমার হচ্ছে 75 থেকে ইয়াতে এই যে। তাহলে এখন আমরা হচ্ছে কি করব এই টালিগুলা গুনবো, টালি গুনে টালি যেহেতু আমরা কেমনে তৈরি করছি তোমার হচ্ছে যে এই ডাটাগুলাকে গুনে গুনে টালি তৈরি করছি না, তাইলে তোমার হচ্ছে যে এই টালিগুলাকে আমরা হচ্ছে তোমার আবার গুনবো, গুনে তোমার হচ্ছে দেখবো যে আমার সবকিছু ঠিক আছে নাকি নাই। তাহলে আমরা গুনি, প্রথমে আছে কয়টা 4টা, তাহলে গণসংখ্যা কত আছে এই শ্রেণীতে 51 থেকে 59 যে শ্রেণী আছে সেই শ্রেণীতে গণসংখ্যা আছে 4টা, মানে এই শ্রেণীতে ডাটা আছে 4টা, ঠিক আছে। তারপরে তোমার কত 59 থেকে 67 এই জায়গায় আছে কয়টা 5টা। তারপরে কত আছে তোমার হচ্ছে যে 67 থেকে 75 এই জায়গায় আছে কয়টা 6টা, কয়টা আছে 6টা। তারপরে কত আছে তোমার হচ্ছে 75 থেকে 83, 83 তে এই জায়গায় আছে তোমার হচ্ছে যে 8টা, দেখো এই যে 5 6 7 8। তারপরেরটাই আছে হচ্ছে কয়টা 5টা। তারপরেরটায় কয়টা আছে তোমার হচ্ছে 2টা, কয়টা আছে 2টা, ঠিক আছে। কয়টা হবে 2টা। এখন আমরা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে গণসংখ্যা যদি কাউন্ট করি, যদি কাউন্ট করে 30 হয়, কারণ আমি জানি যে আমার এই জায়গায় টোটাল ডাটা ছিল কয়টা 30টা, কাউন্ট করে যদি 30 হয়েছে তাহলে আমার অঙ্ক ঠিক আছে, নাহলে অঙ্ক ভুল হয়েছে। তাহলে তো হতো গুনি 4 আর 6 10, 10 15, 15 আর 5 এ কত 20, 20 আর হচ্ছে যে তোমার 8 এ কত তোমার হচ্ছে যে 28, 28 আর 2 এ কত 30। তাহলে n হইতেছে কত n সমান সমান যেহেতু 30 হইতেছে তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। আমরা হচ্ছে গণসংখ্যা নিবেশন তৈরি করছি। এটাই হচ্ছে যে আমাদের একটা গণসংখ্যা নিবেশন। তাহলে কি ক্লিয়ার? গণসংখ্যা নিবেশনটা আমাদের তৈরি হয়েছে, তোমরা বুঝছো। কি করা লাগবে তাহলে হচ্ছে যে আমার শ্রেণীসীমা নির্ণয় করা লাগবে। শ্রেণীসীমা নির্ণয় করার আগে আমার একটু পরিশ্রম করা লাগবে। পরিশ্রম কি করা লাগবে যে আমার হচ্ছে যে পরিসর বের করা লাগবে। পরিসর থেকে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা যখন আমরা পাবো শ্রেণী ব্যবধান পাবো। এই শ্রেণী ব্যবধানটাই আমরা হচ্ছে যে কি করব কাজে লাগাবো কোথায়? আমরা হচ্ছে যে পরের টেবিলে গিয়ে এই শ্রেণী সংখ্যা দিয়ে আমরা হচ্ছে যে টেবিলটা তৈরি করব। টেবিল তৈরি করার পরে আমরা যখন হচ্ছে তোমার সর্বনিম্ন থেকে সর্বনিম্ন যে আমার হচ্ছে যে ডাটাটা আছে সেইটার থেকে যখন কাউন্ট করে তোমার হচ্ছে যে 8টা পর্যন্ত নিব, মানে 51 থেকে যখন 59 পর্যন্ত যাবো তখন আমার একটা শ্রেণী সীমা তৈরি হয়ে গেছে। আর এই শ্রেণী সীমা দিয়ে মূলত আমরা শ্রেণী তৈরি করি। শ্রেণীসীমাগুলা তৈরি করলাম আমার হচ্ছে টালি। তারপর আমরা কি করব এই শ্রেণীসীমা অনুযায়ী দেখব যে এত থেকে এতর ভিতরে আমার টালি অনুযায়ী আমি হচ্ছে যে ডাটাগুলা থেকে টালি তৈরি করব। টালিগুলা কাউন্ট করে আমরা হচ্ছে যে গণসংখ্যা তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে, কথা কি বুঝছো? তাহলে একটা জিনিস দেখো, আমরা একটা রিভার্স গেম খেলি, চলো। আমার আমার কি তৈরি করা লাগবে? গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনের প্রাণকে গণসংখ্যা, ঠিক আছে। তাহলে গণসংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে আমার বের করা লাগবে কি টালি। আমার কি পাওয়া লাগবে? টালি। আমি যদি টালি পাইতে চাই, কথাগুলো একটু দেখো তো, মজার ব্যাপার, একটু খেয়াল করো, দেখো মজাটা কই। গণসংখ্যা যদি তুমি পাইতে চাও তাহলে তোমার বের করা লাগবে কি টালি। টালি তুমি কেমনে বের করতে পারবা? টালি বের করার জন্য তোমার দরকার হইতেছে শ্রেণী। শ্রেণী কেমনে তৈরি হয়? শ্রেণী সীমার মাধ্যমে। আর এই শ্রেণী সীমা তুমি কেমনে পাবা? শ্রেণী সীমা পাবা তুমি কার মাধ্যমে? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির মাধ্যমে। শ্রেণী ব্যাপ্তি আবার কই থেকে আসে? শ্রেণী ব্যবধান এমনি এমনি আসে না, সে পরিসর আর শ্রেণী সংখ্যা ছাড়া তারে বের করা যায় না, ঠিক আছে। তাইলে এখন যদি আমার পরিসর আর শ্রেণী সংখ্যা জানা থাকে তাহলে আমি ওটা বের করতে পারবো। তাহলে আমার অঙ্কের শুরুতে কারে বের করা লাগবে? পরিসর বের করা লাগবে। পরিসর বের করার পরে শ্রেণী সংখ্যা বের করা লাগবে। আর যদি কোনো অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে তুমি বাইচা গেলা, এই অঙ্ক কইরা তোমার হচ্ছে যে কিছু করার দরকার নাই। দেখো, কোনো অঙ্কে যদি শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যবধান তোমার যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার দুইটার একটা বের করা লাগতেছে না। কথা বুঝতে পারছো? কারণ তুমি দেখো, তোমার যদি এই জায়গায় শ্রেণী ব্যবধান 5 দেওয়া থাকতো তাহলে কিন্তু তুমি হচ্ছে যে এই
এই জায়গায় আমরা ওই যে তোমার হচ্ছে যে ওই যে আর গুণনের অঙ্ক করছি না, ওরকম করে তুমি হচ্ছে বের করে ফেলতে পারবে। কথাটা বুঝতে পারছো? তো আমার কোনো একটা ডাটা জানা থাকলে, মানে কোনো একটা মানে জিনিস যদি আমার জানায় দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান এত ধরে করো বা শ্রেণী সংখ্যা এত ধরে অঙ্কটা করো, তাহলে তোমার জন্য অঙ্ক সহজ। আর যদি তোমার জন্য অঙ্ক না দেওয়া থাকে, তাহলে তোমার প্রত্যেকটা জিনিস বের করা লাগবে, একটা রিভার্স গেম খেলা লাগবে, সেটার মাধ্যমে তুমি হচ্ছে যে অঙ্কগুলা খুব ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে কমেন্টে হচ্ছে যে জানাই দিও। ক্লিয়ার?